শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে একজনকে নিয়ে আলোচনা করব, প্রথমে যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন ঋষভ পান্ত। ঋষভ পান্ত আপনারা জানেন যে রেড বল ক্রিকেটে এক দুর্ধর্ষ ক্রিকেটার, যখন লয়ে থাকেন দুর্ধর্ষ ব্যাটিং করেন। তবে শ্রীলঙ্কান উইকেটে তাকে ভালো উইকেট কিপিংও করতে হবে, আর সেটার জন্য তিনি বিশেষ একজনের থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কার থেকে প্রশিক্ষণ নিয়েছেন? আমি একটা হিন্ট দিচ্ছি আপনাদের যে তাকে ইংল্যান্ডে সেই মানুষটার সঙ্গে দেখা গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন এখন কার কথা বলছি। মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির থেকে তিনি প্রশিক্ষণ নিয়েছেন এবং মহেন্দ্র সিং ধোনির বাড়িতেই তিনি ছিলেন, রাঁচিতে। মহেন্দ্র সিং ধোনির বাড়িতে তিনি ছিলেন, সেখানে জিম ট্রেনিং করেন এবং ওই ঘূর্ণি উইকেটের পেছনে কীভাবে গ্লোভ ওয়ার্ক করবেন সেটার প্রশিক্ষণ মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন ঋষভ পান্তকে। তাই এর থেকে ভালো আর কোনো খবর হতেই পারে না যে ধোনি টিপস দিচ্ছেন ঋষভ পান্তকে। আর সামনে আমরা জানি শ্রীলঙ্কা সিরিজ 15ই আগস্ট থেকে এই শ্রীলঙ্কা সিরিজ শুরু হচ্ছে। 23শে আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচ। তো এই দুটি টেস্ট ম্যাচে উইকেটের সামনে শুধু নয়, উইকেটের পেছনেও কিন্তু নিজের মস্তানি দেখাতে হবে ঋষভ পান্তকে। আর যিনি এত বছর ধরে মস্তানি দেখিয়েছেন উইকেটের পেছনে, সেই মহেন্দ্র সিং ধোনি নিশ্চয়ই বিশেষ টিপস দিয়েছেন যে কীভাবে ঘূর্ণি উইকেটে নিজের গ্লাভ ওয়ার্কটা স্মার্ট করা যায়, সেটার কিন্তু নিশ্চয়ই তিনি টিপস দিয়েছেন এবং এই মুহূর্তে একদম তৈরি ঋষভ পান্ত। এরপরে আসি মোহাম্মদ শামিকে নিয়ে কিছু বলতেই হবে। তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে জসপ্রীত বুমরা ইনজোর্ড থাকলেও মোহাম্মদ শামি ডাক পাচ্ছেন না। তাহলে কি এটা স্পষ্ট বার্তা ভারতীয় নির্বাচক কমিটির তরফ থেকে যে অনেক হয়েছে শামি, এবার বোধহয় ফুল স্টপ দেওয়ার সময় এসছে? মোহাম্মদ শামি গত মরশুমে ভালোই উইকেট নিয়েছেন এবং তিনি শেষ ওডিআই ম্যাচ, আমি যদি খুব ভুল না হই, ইংল্যান্ডের বিরুদ্ধে 2025 সালে খেলেছেন। এই মোহাম্মদ শামি বিশ্বকাপে 2023 বিশ্বকাপে সব থেকে বেশি উইকেটও নিয়েছেন ভারতীয় বোলারদের মধ্যে। তারপরেও কোনো এক অজ্ঞাত কারণে মোহাম্মদ শামি প্রত্যেকের আড়ালে চলে যাচ্ছেন। কারণটা কি আমরাও জানি না, কেউই জানে না, মোহাম্মদ শামি নিজেও জানে না। একই সঙ্গে নির্বাচকরা হয়তো জানে, কিন্তু নির্বাচকরা সেটা প্রকাশ্যে বলবেনই বা কেন? আমরা দেখেছি দফায় দফায় বৈঠক করতে আরপি সিং এর সঙ্গে মোহাম্মদ শামির, কিন্তু আখেরে কি হলো? জসপ্রীত বুমরার মতো বোলার যখন নেই, তখন মোহাম্মদ শামির মতো এক্সপিরিয়েন্স বোলারকে আনা যায় না। রবি শাস্ত্রীর কথা মনে পড়ছে। রবি শাস্ত্রী যখন নাকি বর্ডার গাভাস্কার ট্রফি চলছিল, সেই সময় তিনি আওয়াজ তুলেছিলেন যে লালাকে নিয়ে আসা হোক, লালা মানে এই মোহাম্মদ শামি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে না, মোহাম্মদ শামিকে আনা হয়নি। তো যাই হোক, এই মোহাম্মদ শামিকে প্রশ্ন করা হয় যে তার ফেভারিট কোচ কে। দেখুন, সবাই ট্যালেন্টেড ক্রিকেটার, যারা ইন্ডিয়ার জার্সিতে খেলেছে বা খেলবে বা খেলেছিল বা খেলছে, প্রত্যেকে প্রতিভাবান ক্রিকেটার না হলে ইন্ডিয়ার জার্সিটা গায়ে গলানো যায় না, এটা একদম স্পষ্ট, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে একজন অভিভাবকের প্রয়োজন হয়, একজন কোচের প্রয়োজন হয়, যিনি বলবেন ফাইট শামি ফাইট। এই কথাটা বলার জন্য একজন লোকের প্রয়োজন, একজন শিক্ষকের প্রয়োজন, যিনি বলবেন এবং সামনে থেকে এবং পেছন থেকে তাতাবেন। এই লোকটা হচ্ছে রবি শাস্ত্রী। মোহাম্মদ শামিকে যখন প্রশ্ন করা হয় তোমার জীবনের শ্রেষ্ঠ কোচ কে, তিনি বলেছেন যে গৌতম গম্ভীরের সঙ্গে আমি বেশি সময় কাটাইনি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, তবে আমার ফেভারিট প্রশিক্ষক কোচ রবি শাস্ত্রী। কেন তিনি বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। তার ব্যাখ্যা তিনি এটাই দিয়েছেন যে ভীষণ আক্রমণাত্মক কোচ রবি শাস্ত্রী এবং স্বাধীনতা দিতেন, সব সময় ওই একটা বাউন্ডারির মধ্যে বেঁধে রাখা সেটা করতেন না, একদম নিজের ফ্রিডম দিয়ে বোলিং করতে বলতেন এবং এই সাহসটাই দরকার, তুমি পারবে, এই কথাটা বলার মধ্যে কিন্তু একটা শক্তি লুকিয়ে থাকে, যাকে বলছে তার মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চারিত হয়। রবি শাস্ত্রী সেটা করতেন। ওই যে তিনি যে ডেসপারেসি, হয়তো রবি শাস্ত্রীকে নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন,
তবে কিছু কিছু কথা এখনো মাথায় মানে সারা জীবনের জন্য মাথায় রয়ে যায়। ভার মে যায় উইকেট, হামে 20 উইকেট নিকালনা হ্যায়। এই যে কথাগুলো তিনি বলতেন, যে উইকেট নিয়ে এত বিশ্লেষণের কি আছে, উইকেট যাই থাকুক না কেন আমরা 20টা উইকেট তুলবো এবং টেস্ট ম্যাচ জিতবো। তো এই লোকটারও কিন্তু প্রয়োজন ভারতীয় দলে, এবং সেটাই মোহাম্মদ শামি বলছেন। আজকে এই ক্রাইসিস মুহূর্তে, এই অসময়ে মোহাম্মদ শামির জন্য কে লড়ছে না সেটা পরের বিষয়, সিএবি কতটা লড়ছে সেটাও পরের বিষয়, কিন্তু এই রবি শাস্ত্রী কমেন্ট্রি বক্সে বর্ডার গাভাস্কার ট্রফি চলার সময় কিন্তু বলেছিলেন যে লালাকে ইমিডিয়েট নিয়ে আসা উচিত ভারতীয় স্কোয়াডে। তো যাই হোক, সেই স্বামী বললেন যে আমার জীবনের সেরা কোচ রবি শাস্ত্রী। এরপর যে খবর নিয়ে আসবো, গতকাল আমরা বিস্তারিত বলেছি স্টেডিয়াম বুলেটিনে যে সবকিছু ঠিকঠাক চলছে না ভারতীয় ক্রিকেটে, কারণ ভারতীয় ক্রিকেটটা মিনি হাসপাতাল হয়ে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় দল শ্রীলঙ্কার পথে, কিন্তু সাই সুদর্শনকে ছাড়া শ্রীলঙ্কায় যেতে হচ্ছে। সাই সুদর্শন এখনো ফিট নন, এবং আশা করা হচ্ছে, আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি যে সাই সুদর্শনকে হয়তো মানে কিছুদিন 2-3 দিন পর পাঠানো হবে শ্রীলঙ্কায়, কারণ তিনি এখনো ফিট নন। এই যে ফিটনেস ইস্যু, এটা কিন্তু বিরাট আকারে মানে বিরাট আকার নিচ্ছে, যে এত ক্রিকেটার আনফিট হয়ে পড়ছে, তাড়াতাড়ি তারা ফিট হতে পারছে না। হচ্ছেটা কি, বেসিক্যালি হচ্ছেটা কি, যেখানে আমি গতকালও বলেছি যে দুজন আছেন যাদের চাকরি যেতে পারে, যিনি ফিজিওথেরাপিস্ট ভারতীয় দলের সঙ্গে কমলেশ জৈন, নিতিন প্যাটেলের পরবর্তী সময়ে তিনি সামলাচ্ছেন। নিতিন প্যাটেল 2022 পর্যন্ত ছিলেন, তারপরে কমলেশ জৈনকে আনা হয়েছে, এবং তারপর স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ানকেও নিয়েও প্রশ্ন উঠছে। নিতিন প্যাটেল দুর্ধর্ষ কাজ করতেন একটা সময়, আমার মনে পড়ছে সচিন টেন্ডুলকার একবার বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, গোয়ালিয়রে তিনি 200 রান করেছেন, এবং ওডিআই ক্রিকেটের প্রথম 200 রান সচিন টেন্ডুলকার করেছেন সেদিন ফেব্রুয়ারি মাস, আমার যতটুকু মনে পড়ছে। সচিন বলেছিলেন যে ওই ইনিংসটা খেলার আগে তিনি আনফিট ছিলেন একদমই, এবং নিতিন প্যাটেল দুর্ধর্ষ কাজ করে, এবং ম্যাচের 2 ঘন্টা আগেও যেখানে মনে হচ্ছিল তিনি খেলবেন কি খেলবেন না, সেখান থেকে দায়িত্ব নিয়ে নিতিন প্যাটেল তাকে খেলার, এবং তারপরে ইতিহাস। তাই ওরকম একজন মানুষের প্রয়োজন। আমি বলছি না নিতিন প্যাটেলকে আবার নিয়ে আসা হোক, তবে কমলেশ জৈন যিনি দায়িত্ব রয়েছেন, তার আমলে কিন্তু খুব একটা ভালো সার্টিফিকেট মানে তিনি পাবেন না। তার কারণ হচ্ছে প্রচুর ক্রিকেটার, আজকে আপনারা দেখুন নীতিশ কুমার রেড্ডি, এই সাই সুদর্শন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা তো লেগেই আছে, মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করেও কোনো লাভ হচ্ছে না। তাই একের পর এক যদি মানে মেইন ক্রিকেটাররা, যারা প্রিমিয়ার ক্রিকেটার, তারা যদি আনফিট থাকেন, তাহলে ভারতীয় দলটা তৈরি হবে কি করে? আর জসপ্রীত বুমরাকে খেলানোর জন্য মরিয়া ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আমি ওটাই বলার চেষ্টা করছি। আমরা যে খবর পাচ্ছি, যেটা এক্সক্লুসিভ খবর পাচ্ছি, নির্বাচক কমিটি প্রধান অজিত আগারকারের সঙ্গে জাতীয় ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট NCA ন্যাশনাল ক্রিকেট একাডেমি যিনি প্রধান, তার সঙ্গে কিন্তু একটা বাগবিতণ্ডা হয়, এবং যেখানে NCA এর এই সেন্টার অফ এক্সিলেন্স আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে, প্লেয়ার ফিট হয়ে যাবে, সেখান থেকে সঠিক সময় কিন্তু প্লেয়ার ফিট হয়নি, আর সেটার জন্য একটা বাগবিতণ্ডা হয়। এবং পরিষ্কার এটা যে আগারকার এবং তার টিম অসন্তুষ্ট, যে প্লেয়ারদের চাইছে টিম ইন্ডিয়া, সেই প্লেয়ার কিন্তু আসছে না সঠিক সময়। আপনারা জানেন যে WTC র্যাঙ্কিং, আমি গতকালও বলছিলাম, আবারও বলছি, WTC র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরে রয়েছে ইন্ডিয়ান টিম, 4র্থ স্থানে বাংলাদেশ, ইন্ডিয়ান টিম 5ম স্থানে। তাই প্রতিটি ম্যাচ এখন ডু অর ডাই। সেই ডু অর ডাই ম্যাচে যদি জসপ্রীত বুমরার মতো বোলারকে না পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই দুর্ভাগ্যজনক। আর সেই জন্যই এই অবস্থা, মানে এইরকম একটা যে অসন্তোষের ঘেরাটোপ তৈরি হয়েছে। এই তো গেল এতগুলো খবর, তবে একটা ভালো খবর দিয়ে শেষ করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। সেটা হচ্ছে মহারাজের প্রশংসায় মহারাজ, একজন অবশ্যই মহারাজা অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায়। আরেকজন কেশব মহারাজ, প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্যাপ্টেন। মহারাজ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আরেক মহারাজের,
এবং তিনি বলছেন যে টিমের ভেতরে যে ইউনিটি বা সঠিক ক্রিকেটিং কালচার সেটা নিয়ে এসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর মানে শূন্য থেকে শুরু করেন, যখন ভারতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন তখন আপনারা মনে করে দেখুন টেস্টে ভারতের র্যাঙ্কিং 8, সেখান থেকে যখন ছাড়েন সেই সময় ভারতের র্যাঙ্কিং 2। তো ওটাই বলার যে তিনি গড়তে জানেন এবং তিনি জানেন যে কোন প্লেয়ারকে দিয়ে কীভাবে তার সেরাটা বের করে আনতে হয়। আর প্রিটোরিয়া ক্যাপিটালস গত মরশুমে সাউথ আফ্রিকা টি-20 লিগে রানার্স আপ হয়, আর এই যে সাফল্যটা ফাইনাল অবধি পৌঁছানোর যে সাফল্যটা সেটার কাণ্ডারি কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়। আমার কথা নয়, সবাই বলছে, স্বয়ং কেশব মহারাজ বলছেন। তাই আগামীতে এটা আমাদের অনুরোধ থাকবে বিসিসিআইয়ের কাছেও যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে যেন টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবেও কোনোদিন দেখা যায়। কারণ সৌরভ গঙ্গোপাধ্যায় জানেন যে কীভাবে ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডেল করতে হয়, এবং একটা সময় যখন ভারতীয় ক্রিকেট ডুবে যাচ্ছিল, ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়ায় একদম একেবারে মানে মনে হচ্ছিল যে আর ক্রিকেট বলে কিছু নেই, সেখান থেকে ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করিয়ে এনেছেন এই সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়াকে। এবং অনেক ক্রিকেটার, জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, কটা নাম বলবো, যুবরাজ সিং, এক ম্যাচ উইনার সাপ্লাই দিয়ে গেছে। তো সেটাই বলবো যে এরকম একজন ক্রিকেটার, এরকম একজন কিংবদন্তিকে যদি ভারতীয় ক্রিকেট ইউজ না করে তাহলে আর বলার কিছু নেই। তাই ওটাই বলার, প্রিটোরিয়া ক্যাপিটালসে নিজের কোচিং প্রতিভাটাও দেখিয়ে দিয়েছেন মহারাজ। তাই আর দেরি কিসের, 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের পর মনে হয় না গৌতম গম্ভীরের টেনিউর এক্সটেন্ড করবে। ভারতীয় দল কোন দিকে যাবে সেটাও আমরা জানি না, তবে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের হেড কোচ হোক এটা কিন্তু অনেকেই চায়, কারণ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেটিং ব্রেন জাস্ট ব্রিলিয়েন্ট। তাই ওটাই বলার যে সৌরভকে আগামীতে এই ভূমিকাতেও কিন্তু দেখতে চায় সৌরভ ফ্যান্স গাঙ্গুলিয়ানসরা। আজকে স্টেডিয়াম বুলেটিন এ পর্যন্তই। আরও অনেক খবর নিয়ে, এক্সট্রা খবর নিয়ে, আপনারা এক খবর কেন দেখবেন কিছু এক্সট্রা না পেলে, তাই এক্সট্রা খবর নিয়ে আবারও আসবো। আজ এখানেই শেষ করছি আমি জয়জ্যোতি। সঙ্গে থাকুন কলকাতা টিভির, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।